ওকে, তো আজকে আমাদের 9.1 শেষ হয়ে যাবে। আর এরপর 9.2 শুরু করব। তো 9.2 তে আমাদের যেগুলো সূত্র আছে এগুলা 9 এর গতির সূত্র আর কি। ওকে, তো কালকে একটা ম্যাথ হোমওয়ার্ক ছিল, ওটা করছিলা? হ্যাঁ, করছি। এ- এর অ্যান্সার 120 আসছে। হ্যাঁ। আচ্ছা, এখন যদি এটা যদি পারছো তাহলে এটা আর না করি, এর পরেরটা 4 নম্বরটা। এখানে বলছে আমাদের ইউ এবং ভি বেগদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা এবং এদের লব্ধি ভি। আচ্ছা, ইউ এবং ভি এর অন্তর্ভুক্ত কোণ থিটা এবং এই দুইটা লব্ধিও হচ্ছে ভি। ওকে, যখন বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ, আচ্ছা এখানে হয়তো একটু কেটে গেছে ছবিতে, এটা এখানে কত দাও, এদের মধ্যবর্তী কোণ থিটা/2, তখন লব্ধি হয় 7 ভি। যদি মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হয় তবে লব্ধি হয় 5 ভি। থিটা এর মান নির্ণয় করো। ওকে, তো এখানে প্রশ্ন পড়ে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের তিনটা শর্ত দেওয়া। তো এখন এই তিনটা শর্ত ব্যবহার করে আমাদের থিটা এর মানটা বের করতে হবে। ওকে, আচ্ছা, তো এখন যদি প্রথম ক্ষেত্রে যদি আমরা লিখি, ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ থিটা এবং লব্ধি হচ্ছে ভি, তাহলে আমাদের প্রথম সূত্রটা এখানে কি হবে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস থিটা, এরকম হবে অবশ্যই। তাহলে ভি স্কোয়ার বাদ ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস থিটা, এটা হবে 0। ওকে, তো আমাদের এখানে প্রথম শর্ত এখানে গেল। আচ্ছা, এরপরে এখানে দ্বিতীয় ক্ষেত্রে বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ যখন থিটা/2, তখন লব্ধি হচ্ছে 7 ভি। আচ্ছা, বেগদ্বয়কে কিন্তু চেঞ্জ করা হয় নাই, তাহলে এখানে লব্ধি হচ্ছে 7 ভি। তাহলে 7 ভি এর উপর স্কোয়ার, বেগদ্বয় ঠিকই আছে কিন্তু মধ্যবর্তী কোণ হয়ে গেছে থিটা/2। ওকে, তাহলে এখানে হবে 49 ভি স্কোয়ার। ডান দিকের একটা ভি স্কোয়ার এখান থেকে বিয়োগ করে দিলে একবারে লেখা যায় 48 ভি স্কোয়ার। তাহলে এখানে ইউ স্কোয়ার 2 ইউ ভি কস থিটা/2। ওকে, তাহলে এইটা 2 নম্বর সমীকরণ দেই আপাতত। তারপরে এখানে তৃতীয় ক্ষেত্রে তাহলে আমাদের কি হবে? যদি মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তখন লব্ধি হচ্ছে 5 ভি। তাহলে লব্ধি 5 ভি মানে এটা হচ্ছে 25 ভি স্কোয়ার, ইউ স্কোয়ার ভি স্কোয়ার 2 ইউ ভি কস 60। তাহলে এখানে হয় 24 ভি স্কোয়ার, ইউ স্কোয়ার কস 60-র মান হচ্ছে হাফ, তো 2 আর হাফ এখান থেকে বাদ যাবে, তাহলে থাকবে শুধুমাত্র ইউ ইন্টু ভি। ওকে, তাহলে এইটা আমরা পাইলাম 3 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন এইখান থেকে আমাদের আচ্ছা, এরপরে আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমরা এখানে যেটা করব, এটা হচ্ছে যদি 2 থেকে 1 বিয়োগ করে দেই তাহলে ইউ স্কোয়ার চলে যাবে।
টু মাইনাস ওয়ান। তাহলে টু মাইনাস ওয়ান এইখানে খেয়াল করো, টু মাইনাস ওয়ান দিলে এইদিকে থাকবে 48 ভি স্কোয়ার, তারপর ইউ স্কোয়ার বাদ, 2 ইউ ভি কস থিটা বাই টু মাইনাস থাকবে 2 ইউ ভি কস থিটা। আমরা যদি এটা একবারে বিয়োগ করে দেই, আচ্ছা, তারপরে এইখানে আমরা যদি দুই কমন নিয়ে যদি ভাগ করি, তাহলে এটা হবে এখানে 24 ভি স্কোয়ার। তাহলে এখানে ইউভি কস থিটা বাই টু মাইনাস ইউভি কস থিটা। আচ্ছা, তারপরে এখান থেকে ইউভি এখান থেকে কমন নেওয়া যায়, আচ্ছা এটা আপাতত থাকে এখানে, তাহলে এটা 4 নম্বর ইকুয়েশন। আবার আমরা যদি 3 এবং 1-এর মধ্যে আমরা যদি কিছু করি, তাহলে এখানে 20 ভি স্কোয়ারের একটা সমীকরণ পাওয়া যাবে কিন্তু। এখানে খেয়াল করো, 3 এবং 1-এর মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলেও কিন্তু আমাদের বাম দিকে অথবা ডান দিকে 24 ভি স্কোয়ার থাকে। তো এরপরে আমরা দুইটা সমীকরণকে সমান লিখে আমরা পরবর্তী ক্যালকুলেশন করতে পারবো। তো এখানে আমি যদি লিখি 3 - 1, তাহলে দেখো এখানে থাকবে 24 ভি স্কোয়ার, আর ইউ স্কোয়ার বাদ যাবে, এটা হবে ইউভি মাইনাস 2 ইউভি কস থিটা। ওকে, আচ্ছা এখন তো এটা তো হইলোই, তাহলে এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দেই। তাহলে দেখো এখানে 4 এবং 5 নম্বর সমীকরণের বামপক্ষ সেম। তাহলে ফ্রম 4 and 5 আমরা এখানে কি লিখতে পারবো, ইউভি কস থিটা বাই টু মাইনাস ইউভি কস থিটা ইজ ইকুয়াল টু ইউভি মাইনাস 2 ইউভি কস থিটা। তারপর বাম পক্ষ এবং ডান পক্ষ দুই সবগুলো থেকে ইউভি ইউভি কমন নিয়ে বাদ, তাহলে এখানে থাকবে কস থিটা বাই টু মাইনাস কস থিটা, এখানে থাকবে ওয়ান, আর এখানে থাকবে আমাদের 2 cos থিটা। ওকে, আচ্ছা, cos থিটা বাই টু। এখন দেখো আমরা যদি 2 cos থিটাকে বাম দিকে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে প্লাস কস থিটা, তারপর একটা মাইনাস কস থিটার সাথে তো এটা বাদ যাবে আর কি, তাহলে প্লাস কস থিটা বাই টু থাকবে, এবং ওয়ান এসে এখানে মাইনাস হবে। এই পর্যন্ত আশা করি বুঝছো। এখন এখানে খেয়াল করো, এখন তুমি এই অবস্থায় কোনো ক্যালকুলেশন কিন্তু করতে পারতেছো না। তো এখন দেখো, আমরা কিন্তু এই যে কস থিটা বাই টু কে চাইলে কিন্তু ভেঙে কস থিটায় নিয়ে আসতে পারবো না, কিন্তু কস থিটাকে চাইলে ভেঙে কস থিটা বাই টু তে নিয়ে যাইতে পারবো। তো আমরা এখানে এটাই করব, আমরা যদি কস টু থিটার এখানে সূত্রে অ্যাপ্লাই করি, কস টু থিটার সূত্র কি, এটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে এটা কি হবে, 2 cos স্কোয়ার থিটা বাই টু মাইনাস ওয়ান, আর এইখানে কস থিটা বাই টু মাইনাস ওয়ান। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এটা হবে -2। এখন আমরা এখানে মিডিল টার্ম করব। এখন তোমার যদি এগুলো বুঝতে সমস্যা হয় যে এক্স ব্যতীত বা এম ব্যতীত অন্য কোনো আহ, রাশি থাকলে যদি মিডিল টার্ম করতে সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে এটাকে সিম্পলিফাই করে নিবা। আমরা এর জায়গায় লিখবো 2m স্কোয়ার, অথবা তুমি এক্স স্কোয়ারও লিখতে পারো, তাহলে এখানে থাকবে শুধুমাত্র এম, এখানে -2, এবং সাইড
সাইডে এখানে লিখে দিবা যে ধরি এম সমান কস থিটা বাই 2। এখন তুমি এটাকে মিডল টার্ম করতে পারো। এখন মিডল টার্ম এটা ডিরেক্ট যাবে না, কারণ এটা কি হবে, -4। তো গুণ করলে -4, যোগ করলে +1, এরকম আমাদের একটাও মিলবে না। তো যেহেতু মিলবে না, এটা আমাদের যে এই সূত্রে যাইতে হবে। এটা আমাদের যাইতে হবে এই সূত্রে, -b প্লাস মাইনাস b² -4ac ডিভাইড বাই 2a। এই সূত্র মনে আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, এখন এখন তুমি এই সূত্র লিখতে পারো, অথবা যেহেতু ক্যালকুলেটর থাকবে, তো এটা ডিরেক্ট এটা ক্যালকুলেটরে সলভ করতে পারো। ওকে, তো এখন আমরা যদি এটা ক্যালকুলেটরে সলভ করি, তাহলে এটা কত আসে, 2 1 -2। এইটার দুইটা মান আসবে। আচ্ছা, এর যে দুইটা মান আসবে, -1 √70 ডিভাইড বাই 4। যখন এই ভ্যালুটা আসবে, তখন তুমি এস ডি একটা বাটন আছে ওইটা চাপ দিলে তো আমাদের এই যে ভগ্নাংশ থেকে দশমিকের যে ফরম্যাটটা ওইটাতে নিয়ে যায়। তো দেখবা যে এটা 0.78 আসে। এখন আর একটা যে ভ্যালু আসে, ওইটা দশমিকে নিয়ে গেলে দেখবা যে এটা আসবে -0.18। আচ্ছা, এটা দেখো একবার তোমার ক্যালকুলেটরে, দেখে এটা বলো। আসছে। আচ্ছা, তো এখন এখানে এই দুইটা ভ্যালু কি নেওয়া যাবে? এখানে আমাদের এম মূলত কি, এম মূলত কিন্তু কস থিটা। ওকে, তো এটা মাথায় রাখতে হবে। কস থিটার সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান কত? কস থিটার মান কিন্তু -1 থেকে +1 এর মধ্যে। তো +1 থেকে বড় অথবা -1 এর থেকে ছোট কোনো ভ্যালু কিন্তু কস থিটার জন্য নেওয়া যাবে না। তাহলে এই যে সেকেন্ড ভ্যালুটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ এটার মান হচ্ছে -1.28। আচ্ছা, তাহলে আমাদের এই ভ্যালুটা নিতে হবে। তাহলে কস θ/2 এর মান হবে এটা। তো এটা যদি কস θ/2 এর মান হয়, তাহলে আমরা এখানে কি করব, শিফট কজ এটা দাও, শিফট কজ -1 √17 ডিভাইড বাই 4। তাহলে এখানে আমাদের θ/2 এর মান আসবে 38.668। তাহলে থিটার মান বের করার জন্য এর সাথে 2 গুণ করলে 77.34। এটা বুঝছো? হুম। আচ্ছা, এরপরে দেখাও যে কোনো বস্তুকণার উপর কার্যরত দুইটি বেগের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ যত বাড়তে থাকবে, লব্ধির মান ততই কমতে থাকবে, এবং বিপরীত ক্রম। অর্থাৎ যদি কোণের মান কমতে থাকে, লব্ধির মান বাড়তে থাকবে। ওকে,
আচ্ছা, এটা আমাদের প্রমাণ হিসেবে শেখার দরকার নাই, এটা আমরা এমনিতেই শিখি। আমাদের লব্ধির সূত্র কি? লব্ধি সমান আমরা জানি পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কস আলফা, আমরা এটা জানি। ওকে, তো এখন তাহলে এখানে আর স্কোয়ার সমান কি হবে? পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কস আলফা। আচ্ছা, এখানে পি স্কোয়ার সবসময় পজিটিভ মান, কিউ স্কোয়ারও সবসময় পজিটিভ মান, টু পি কিউও সবসময় পজিটিভ মান। কারণ পি কিউ হচ্ছে ভেক্টরের মান নির্দেশ করে, তো ভেক্টরের মান তো কখনো নেগেটিভ হবে না। তাহলে এগুলো সবগুলো পজিটিভ মান, তো আমাদের এখানে টোটাল যোগফলটা, ধরো যে পি কিউ এর মান এখানে ফিক্সড। তুমি একই মানে তুমি দুইটা সেম বলের জন্য বারবার পরীক্ষায় যে করতেছো, একবার তাদের মধ্যবর্তী কোণ এইটা, আর একবার এইটা, আর একবার এইটা, আর একবার এইটা, তো তুমি বিভিন্ন ভাবে আলফা এখানে বাড়ায় কমায় আমরা এক্সপেরিমেন্ট করতেছি। তাহলে যদি পি কিউ কে আমরা ফিক্সড রাখি, আর এর মান কখন বাড়বে এবং কখন কমবে কজ আলফা এর উপর সেটা নির্ভরশীল হবে, যে আর এর মান কখন বাড়বে কখন কমবে আমরা যদি পি কিউ কে ফিক্সড রাখি। এবং এইটা লিখতে হবে যে আলফা এর সবচেয়ে সর্বনিম্ন মানের জন্য কজ আলফা এর মান সর্বোচ্চ। কারণ আলফা যখন 0 ডিগ্রি তখন কজ আলফা কত? 1। আর আলফা যখন 90 ডিগ্রি তখন কজ আলফা কত? 0। এটা লিখতে হবে যে আলফা যত কম হবে কজ আলফা তত বেশি হবে, অর্থাৎ আমাদের এই যে ওভারঅল যে যোগফলটা, এই পুরো মানটা তখন বেশি হবে, অর্থাৎ লব্ধির মানও তখন বেড়ে যাবে। এটা বুঝছো? বুঝছি। এবং আলফা যত বাড়তে থাকবে কজ আলফা এর মান তত কমতে থাকবে, এবং আমাদের ওভারঅল যোগফলটার মান তত কমতে থাকবে, অর্থাৎ লব্ধির মানও কমতে থাকবে। এটা বুঝছো? এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর যেগুলো বললাম এগুলো বুঝে থাকলে এগুলো নিজের ভাষাতেই লিখতে পারবা পরীক্ষায়। আচ্ছা, দুইটি বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির এন গুণ, এর মধ্যবর্তী কোণ ইউভি সরি আলফা হলে লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক। দেখাও যে এইটা। আচ্ছা, এবার তোমাদের পরীক্ষা নিয়ে বেশ কিছু নির্দেশনা আসছে কিন্তু বোর্ড থেকে। তো সোশ্যাল মিডিয়া ব্যবহার না করলে এগুলা সম্পর্কে তো জানো না। বোর্ড থেকে নির্দেশনা যেগুলা দিছে, এবার খুব কড়াকড়ি ভাবে এক্সাম দেওয়ার নির্দেশ দিছে আর কি। মানে দুইজন পার্শ্ববর্তী এবং পরপর স্টুডেন্টের মধ্যে একটা ডিস্টেন্স সেট করে দিছে 3 ফিটের মতো। অর্থাৎ তোমার সাইডে যে থাকবে অথবা তোমার সামনে পিছনে যে থাকবে, এগুলা সবার মধ্যে ডিস্টেন্স থাকবে 3 ফিট করে। তো 3 ফিট কিন্তু অনেক বড় একটা ডিস্টেন্স। তুমি মানে 3 ফিট ডিস্টেন্সে থাকলে তুমি তাকাইলেও কিন্তু দেখতে পারবে না। আর হচ্ছে যে একজন রুমে যদি ধরো যে 60 জন অথবা 80 জন থাকে, তাহলে প্রতি 20 জন স্টুডেন্টের জন্য একজন করে ইনভিজিলেটর অর্থাৎ গার্ড থাকবে আর কি, টিচাররা। তো এবার এবার পরীক্ষা যেহেতু মানে এমনিতে নর্মালি পরীক্ষাগুলোতে কি হয়, বিভিন্ন প্রভাবশালী কলেজগুলা একটু সুবিধা তো নেয়, এটা অস্বীকার করার কিছু নাই। বাট এবার যেহেতু মানে রাজনৈতিক সরকারের নিয়ন্ত্রণে পরীক্ষা হচ্ছে না, এটা অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে পরীক্ষা হচ্ছে, তো এইবার মানে সুবিধাটা সবাই কম নিতে পারে আর কি। কারণ এইগুলা বিভিন্ন পাওয়ার টাওয়ার খাটায় আর কি, এগুলো সুবিধা টুবিধা নেওয়া যায়। তো এখন যেহেতু এটা সুযোগ নাই এবং বোর্ড থেকে খুবই কড়া নির্দেশনা আছে,
তো এইবারের এই পরীক্ষাটা নিজের যতটুকু প্রিপারেশন তার উপরই দেয়া লাগবে আর কি। তো এই জন্য একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। আজকে তো 26 তারিখ, আর একদম 1 মাস আছে। তো ঠিক মতো পড়াশোনা করো, রেজাল্ট একদম নিজের উপর। আচ্ছা, এখন এখানে বেগের মান হচ্ছে ইউ ও ভি। তাহলে আমাদের শর্ত মতে এখানে কি বলছে, দুইটি বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির এন গুণ। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারবো? ইউ প্লাস ভি হচ্ছে বৃহত্তম লব্ধি, আমরা জানি। আর এখানে ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে ইউ মাইনাস ভি। তো তাহলে তোমার এখানে লিখতে হবে যে ধরি ইউ ইজ গ্রেটার দেন ভি। এটা হচ্ছে এন গুণ, তাহলে বৃহত্তম লব্ধি হবে ক্ষুদ্রতম লব্ধির এন গুণ। ওকে। আচ্ছা, এখন আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা এখানে একটা জিনিস ধরে নিব যে মনে করি ইউ মাইনাস ভি, এটাকে আমরা যে কোনো একটা রাশি এখানে ধরে নিই। এটা ধরলাম যে এম। তাহলে ইউ প্লাস ভি এটা কি হবে? এম ইন্টু এন হবে না? এই যে এটা সমান হচ্ছে এম, তাহলে ইউ প্লাস ভি এটা কি হবে? এম ইন্টু এন হবে। আচ্ছা, উম এরপরে এখানে বলছে যে মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক, মানে ইউ প্লাস ভি এর হাফ হবে লব্ধি বেগ। তাহলে আমরা যদি এখানে আরেকটা শর্ত মতে যদি লিখি, আর আহ, আর তুমি তো সরকারি কলেজে পড়ছো না? কুড়িগ্রাম সরকারিতে না কোথায়? হুম তো সরকারি কলেজের সিট কিন্তু সরকারি কলেজেই পড়ে। তো সরকারি কলেজে পড়লে মানে কোনো সুবিধা নেওয়ার চান্স থাকে না আর কি, কারণ এখানে বিসিএস ক্যাডার স্যাররা দায়িত্বে থাকে, তো এখানে কোনো সুবিধা নেওয়ার সুযোগ থাকে না। আর বিসিএস ক্যাডার স্যাররা কিন্তু মানে এমনিতেই এক্সামে খুব কম ছাড় দেয়, মানে সুবিধা তোমাকে একদমই দিবে না। এবং দেখা যাবে যে একটু দেখা দেখি করলেই খাতা নিয়ে গিয়ে রেখে দিছে এরকম। তবে বেসরকারি কলেজগুলোতে এটা একটু সুবিধা আছে, ওখানে দেখা দেখি করা যায় ফ্রিকুয়েন্টলি, ওইটা কোনো সমস্যা হয় না। বাট সরকারি কলেজে যেহেতু, তো মানে পুরোটাই নিজের উপর। আচ্ছা, তাহলে এখন শর্ত মধ্যে কি হবে, এখানে লব্ধি কি হবে? এই যে ইউ এবং ভি এর যোগফলের অর্ধেক, এটা হচ্ছে লব্ধির মান। তাহলে তার লব্ধি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার ভি, ইউ স্কোয়ার ভি স্কোয়ার টু ইউ ভি কস, এদের মধ্যবর্তী কোণ বলছে আলফা। তাহলে আমাদের শর্ত হবে এটা, এটা আশা করি বুঝছো। তাহলে এখন খেয়াল করো, এই যে ইউভি সমান কি আমরা লিখলাম এম এন, তাহলে আমরা ইউ এবং ভি এর জায়গায় কি লিখবো? এম, সরি, ইউ প্লাস ভি এর জায়গায় এম এন ডিভাইড বাই টু এর উপর স্কোয়ার। আচ্ছা, এখন এই যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটাকে তাহলে কি বলা যায়? আচ্ছা, আমরা যদি এটাকে সূত্রে ভাঙাইতে চাই, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তারপর এখানে আছে ইউভি। আচ্ছা ধরো আমরা এখানে একটা সূত্র মিলাই, এইটাকে টু দ্বারা গুণ করলাম। এখানে একটু খেয়াল করো, এখানে আমরা টু দ্বারা গুণ করলাম, আবার এটাকেও টু দ্বারা গুণ করে
4 ইউভি হয়েছে। তো এইখানে ডান দিকে আমি দুইটার সাথেই 2 গুণ করছি, তাহলে এটা তো আমাদের বাম দিকেও গুণ করে দিতে হবে যাতে এটা নিউট্রাল হয়ে যায়। তাহলে এখানে কি হবে, এটা হবে m² n² ডিভাইড বাই 4 × 2। এখন এইখানে আমরা দিব 2 × a² + b² সূত্র। 2 × a² + b² সূত্র কি? A plus B whole square হুম, minus A minus B whole square. না, প্লাস। তুমি যেটা বলছো এটা 4ab এর সূত্র। এটা হচ্ছে 2 a² + b² এর সূত্র। আর এরপরে আমাদের লাগবে 4ab এর সূত্র। তুমি যেটা বলছো এটা হচ্ছে 4ab। তাহলে 4ab এর সূত্র হচ্ছে a+b² মাইনাস a−b²। এটা হচ্ছে 4ab এর সূত্র ইন্টু কস আলফা। ওকে, m² n² / 2। এখন এইখানে আমাদের কি হবে, এই যে u+v এর মান হচ্ছে mn এর উপর স্কোয়ার, u−v এর মান হচ্ছে m এটার উপর স্কোয়ার, প্লাস mn এটার উপর স্কোয়ার মাইনাস m² ইন্টু কস আলফা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে 2m² n², এইখানে m², আর এগুলো সবগুলোর সাথে তো কজ আলফা আবার গুণ আকারে আছে, এবং আমাদের এইখান থেকে একটা m² কমন নিয়ে বাইরে নিয়ে আসা যায়। তাহলে এইখানে হচ্ছে কজ আলফা। ওকে, এখন দেখো এই যে ডান দিকের প্রতিটা রাশি থেকেই কিন্তু m² কমন নেওয়া যায়। তো আমরা ডান দিকের প্রতিটা রাশি থেকে যদি m² কমন নিয়ে বাম দিকের সাথে বাদ করে দেই, তাহলে এটা থাকে শুধুমাত্র n²। এইখানে থাকবে 2n², এইখানে থাকবে 1, এইখানে থাকবে n² - 1 কস আলফা। ওকে, যেখানে 2 আছে, 2 2 কই থেকে আসলো? আচ্ছা ধরো, ও হ্যাঁ, এই যে আমরা এই 2 দ্বারা যে এই লাইনকে গুণ করছিলাম, এই 2 দ্বারা তো প্রতিটাই তো গুণ হবে। এখানে তো গুণ করা হয়নি ধরো, আমরা খালি প্রথমটাকে গুণ করছিলাম। তো এখানে 2 দ্বারা, এখানে 2 হবে 2m² n², 2m² এর সামনে একটা 2 গুণ হবে। তাহলে এইখানে একটা 2 আসবে, এইখানে একটা 2 আসবে। ওকে, তারপরে আমাদের বের করতে বলছে কজ আলফা এর মান। তাহলে কজ আলফা n² - 1 ইন্টু 2, এটাকে বাম দিকে রেখে বাকিগুলোকে ডান দিকে নিয়ে গেলে এইখানে হবে -n² - 2। তারপর কজ আলফাকে এইখানে রেখে আমরা যদি ভাগ করে দেই, তাহলে মাইনাস কমন নিলে n² + 2, নিচে আসবে 2 × n² - 1। এটা বুঝছো? বুঝছি। ওকে,
আর এইচএসসি পরীক্ষাতে উম, স্যাররা খুব বেশি কড়াকড়ি দেয়, ঠিক আছে, তবে মানে একটু সুযোগ অবশ্যই খুঁজতে হবে। সুযোগ খোঁজা বলতে কি রকম, তুমি ধরো যে একটা ম্যাথ পড়লা, পড়ে তোমার মানে বিশ্বাসযোগ্য একটা ফ্রেন্ড, মানে যাকে মনে হবে যে না এ ম্যাথ পারে বা এর হইছে, তো এরকম একটা বিশ্বাসযোগ্য ফ্রেন্ডের থেকে অবশ্যই অ্যান্সার শোনার ট্রাই করবা, যে ওর সাথে অ্যান্সার মিলছে কিনা। এইটা অবশ্যই করতে হবে। এটা না করলে তুমি নিজে ম্যাথ পারো, বাট দেখবা যে পরীক্ষার হলে অনেক বেশি প্রেশারের মধ্যে, বা স্যারদের, স্যাররা কিন্তু পরীক্ষার হলে খুব কথা বলে আর কি, ডিস্টার্ব করে এমনিতে অনেক বাড়তি কথা বলে। আর ম্যাম থাকলে তো আরো বেশি। তো এইসব জিনিস, তারপর আরো অনেক প্রেশার টেশার থাকে, তো দেখা যাবে যে একটা ম্যাথ পারলেও তুমি, দেখা গেছে যে কোনো একটা লাইনে যোগ বিয়োগের অথবা গুণের অথবা ব্রাকেটের ভুলের জন্য পুরো অ্যান্সারটাই তোমার চেঞ্জ হয়ে গেছে, ক্যালকুলেশন। তো এইসব জিনিস অবশ্যই মিলাইতে হবে, বিশেষ করে ফিজিক্স এবং এই যে ম্যাথের আর কি। আর অন্যান্য গুলা তো লেখা, জাস্ট কেমিস্ট্রির কিছু ম্যাথ আছে, তো এগুলো অবশ্যই মিলাইতে হবে। মিলিয়ে এগুলা একদম পরীক্ষার হল থেকে কনফার্ম হয়ে বের হওয়া লাগবে যে না আমার ম্যাথ হয়েছে। এই যে বাইরে এসে এর কাছে অ্যান্সার মিলানো, ওর কাছে অ্যান্সার মিলানো, গাইড ঘাটাঘাটি, এগুলোর দরকার নেই। সুযোগ পেলে অবশ্যই পরীক্ষার হলে বিশ্বাসযোগ্য কোনো ফ্রেন্ডের থেকে অ্যান্সার মিলায় তারপর বের হওয়া পরীক্ষার হল থেকে। এটা কিন্তু খুবই জরুরি, কারণ তোমার কোথায় ভুল হবে এটা তুমি ওই পরীক্ষার হলে প্রেশারের মধ্যে জীবনে বুঝতে পারবে না। আচ্ছা। আর আর এসএসসি পরীক্ষা নিয়ে খুব বেশি এত, মানে এটা তো সবাই ভয়ে থাকে আর কি, মানে যারা পরীক্ষা দেয় তারা সবাই ভয়ে থাকে, তবে মানে নিজের পড়াশোনা ঠিক থাকলে হয়ে যায়। আর এখন যেভাবে এই যে পড়াচ্ছি এতদিন থেকে, যদি এগুলো ভালোভাবে পড়ো, এইচএসসি এবং এর পরবর্তীতে ভর্তি পরীক্ষাতে আশা করি সমস্যা হবে না। ওকে। তো তোমার যদি এগুলো সবগুলো রিভিশন দেওয়া থাকে, তাহলে তুমি ভর্তি পরীক্ষায় গিয়ে তুমি কোচিং সেন্টার গুলোর সাথে তাল মিলাইতে পারবা। আর না হলে কোচিং সেন্টার গুলোর সাথে তাল মিলাইতে পারবো না কিন্তু, কারণ তোমার দেখা যাবে একদিনে দুইটা করে চ্যাপ্টার শেষ করবো ফিজিক্সের। ম্যাথের নর্মালি একদিনে অথবা 2 দিনে একটা করে চ্যাপ্টার শেষ করে, যেগুলো বড়। যেমন তোমার হচ্ছে বৃত্ত, জটিল সংখ্যা, বহুপদী, কণিক, তারপর বিপরীত ত্রিকোণমিতি, এই টাইপের কিছু চ্যাপ্টার শেষ করবে একদিনে। আর সরলরেখা, তারপর ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো মোটামুটি 2 দিনে শেষ করবে। আর ফিজিক্সের তো ম্যাক্সিমাম চ্যাপ্টারই ছোট ছোট, ওগুলা দেখা যায় যে কোনোটা একদিনে শেষ করে অথবা একদিনে দুইটা চ্যাপ্টারও শেষ করে, এমন আছে। যেমন তোমার পর্যাবৃত্ত গতি, অথবা যদি তোমার আদর্শ গ্যাস বলো, এই দুটো চ্যাপ্টার কিন্তু ছোট, এগুলা একদিনে দুইটা চ্যাপ্টার শেষ করে দিবে এইভাবে। তো তাদের সাথে তাল মিলাইতে গেলে অবশ্যই এগুলা ভালোভাবে রিভিশন দেয়া থাকতে হবে। ওকে। তো এইচএসসি পরীক্ষার পরে যে একদমই পড়াশোনা মানে বাদ দিয়ে দিবে, এটা অবশ্যই করা যাবে না। এইচএসসি পরীক্ষার পরে কোচিং শুরু হইতে বেশ কয়েকদিন লেট হয় আর কি, তো ওই গ্যাপটার মধ্যে আবার সবকিছু পড়ে রাখবে। আচ্ছা। তো এখন এইখানে বলছে যে আমাদের কোনো বিন্দুতে ক্রিয়ারত ইউ এবং ভি বেগদ্বয়ের লব্ধি ডাব্লিউ, ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ ভি হলে প্রমাণ করো যে বেগ দুইটির অন্তর্গত কোণ এত এবং ডাব্লিউ সমান এত। ওকে। আচ্ছা, এখানে ম্যাথটা পড়ে মনে হচ্ছে যে অনেক জটিল, বাট বলছে, এখানে বলছে কোনো বিন্দুতে ক্রিয়ারত ইউ এবং ভি বেগদ্বয়ের লব্ধি হচ্ছে ডাব্লিউ। তাহলে আমরা যদি এখানে এই চিত্র আঁকাইতে যাই, এটা ইউ এবং, আচ্ছা, আমরা যদি এইদিকে ধরি ইউ, এইদিকে ধরি ভি,
তাহলে এদের যে লব্ধি, এইটা হচ্ছে আমাদের ডাব্লিউ। ইউ এর দিক বরাবর ভি, ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ হচ্ছে ভি। আচ্ছা, ওকে, তো আমরা এদের মধ্যবর্তী কোণ এখানে ধরে নিই আলফা। তাহলে বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা। ওকে, এখন এখানে খেয়াল করো, আমরা যদি ইউ এর দিকে যদি লম্বাংশ নেই, দৌড়ো, ইউ এর দিকে লম্বাংশ, ইউ এর দিকে লম্বাংশ আমরা যদি নেই, তাহলে এটা কি হবে? ইউ কস 0 ডিগ্রি, এবং এটা ভি এর সাথে কি হবে বলতো? ভি কস আলফা, এটা হবে। তাহলে এটা কি হবে? ইউ প্লাস ভি কস আলফা হবে না? হুম। এটা তো আমরা জানি। ওকে, এরপরে আচ্ছা, এটা